আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছো। আজকে আমরা আইসিটি ষষ্ঠ অধ্যায় ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের তৃতীয় ক্লাসটি করব। এর আগে আমরা প্রথম এবং দ্বিতীয় ক্লাসটি দেখেছি। তোমরা অবশ্যই যে প্রথম এবং দ্বিতীয় ক্লাসটি আছে সেগুলো করে তৃতীয় ক্লাসটি করবা, কারণ এই অধ্যায়ের ক্ষেত্রে একটার সাথে আরেকটা অনেকটাই কানেকশন আছে। তো তোমাদের সাথে আমি আছি নাহিদ 24 থেকে মোহাম্মদ শরীফুল ইসলাম। পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। চলো আমরা ক্লাস শুরু করি। ক্লাসের মধ্যে অনেক কথা হবে। আর তোমরা যদি এই ক্লাসগুলো করতে গিয়ে কখনো কোনো সমস্যা ফেস করো, বুঝতে অসুবিধা হয়, অবশ্যই তোমরা সেগুলা কমেন্ট বক্সে জানাবা। আমি সেগুলো পরবর্তীতে তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, অথবা নতুন কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যেহেতু ক্লাসগুলো ইউটিউবে ফ্রিতে পেয়ে যাচ্ছ, তোমাদের আশেপাশের যে বন্ধুবান্ধব আছে তাদেরকে অবশ্যই জানিয়ে দিবা। চলো আমরা শুরু করি। ক্লাসের মধ্যেই দেখা যাবে বাকি জিনিস। দেখো, আমরা এই ক্লাসের ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশনের ভূমিকাসমূহ এর আগ পর্যন্ত যে ছিল, ডেটাবেজের যে প্রকারভেদ যে ছিল, আমরা তার আগ পর্যন্ত পড়েছিলাম। আমরা এইগুলা লাস্ট ক্লাসে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের যে প্রকারভেদ সেটা দেখেছিলাম। আজকে আমরা দেখব ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশনের ভূমিকাসমূহ। এখান থেকে আমাদের আজকের ক্লাস শুরু হবে। দেখো, ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশনটা আসলে কি? ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশনটা হলো যে কোনো একটা প্রতিষ্ঠান, যে কোনো একটা কোম্পানি, তাদের কিন্তু একটা টিম থাকে, একটা অ্যাডমিনিস্ট্রেশন থাকে, যারা হলো মূল ভূমিকাগুলো পালন করে। তো ডাটাবেজের ক্ষেত্রেও এরকম একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে, তাদের কিছু ভূমিকা আছে, সেগুলো আমরা এখন দেখব। দেখো, ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশনের ভূমিকাসমূহ বলতে ডেটাবেজকে সঠিক নিরাপদ ও কার্যকরভাবে পরিচালনার জন্য ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশনকে দায়িত্ব পালন করে সেগুলোকে বোঝায়। মানে কি, তারা এই যে তোমার ডাটাবেজকে সঠিকভাবে, নিরাপদভাবে এবং কি কার্যকরভাবে যেন পরিচালনা করতে পারে। যেমন তোমরা যদি চিন্তা করো যে এই যে তোমাদের ভর্তি, তোমরা যখন অ্যাডমিশন দেও, যে ভর্তি তোমরা হও ইউনিভার্সিটিতে, তো সেক্ষেত্রে কিন্তু একটা অ্যাডমিনিস্ট্রেশন থাকে তোমাদের এই ভর্তি বিষয়গুলো নিয়ে, ভর্তি রিলেটেড যে কার্যক্রম আছে সেগুলো নিয়ে কাজ করে। তো সেটা হলো কি অ্যাডমিশন অ্যাডমিনিস্ট্রেশন, তারা এই কাজগুলো করে থাকে। তো ডেটাবেজের ক্ষেত্রে এরকম একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে, তাদের কাজ হলো যে সঠিকভাবে, নিরাপদভাবে এবং কার্যকরভাবে ডেটাবেজকে পরিচালনা করবে। তাহলে আমরা তার কিছু ভূমিকা এখানে দেওয়া আছে, দেখি। দেখো, ডেটাবেজ ডিজাইন ও কাঠামো পরিকল্পনা করা। তার মানে কি, ডাটাবেজটা ডিজাইন করবে এবং এর যে কাঠামো আছে সেটা পরিকল্পনা করবো ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন। তারপরে কি, ডেটাবেজ তৈরি, কনফিগার ও ইনস্টল করা। মানে কি, ডেটাবেজটা তৈরি করবে সে, কনফিগার করবে এবং কি ইনস্টল করবে। এটা হলো ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশনের কাজ। ডেটা নিরাপত্তা সে এবং গোপনীয়তা নিশ্চিত করবে। অবশ্যই তার মানে কি, সে হলো প্রধান, সে সবগুলা, তার কাছে সব কিছুর অ্যাক্সেস আছে, তো অবশ্যই তার এগুলা মেনটেন করে তারপরে কাজ করতে হবে। তারপরে দেখো, ব্যবহারকারীর অনুমতি, মানে কি ইউজার অ্যাক্সেস কন্ট্রোল। ব্যবহারকারীর অনুমতি ছাড়া সে একটা তথ্য অন্য কাউকে দিতে পারবে না। তারপরে দেখো, ডেটাবেজ ব্যাকআপ দেওয়া এবং রিকভারি ব্যবস্থা পরিচালনা করা। তার মানে কি, ডেটাবেজের ব্যাকআপ এবং রিকভারি তার হাতেই থাকবে, সে চাইলেই এটা করতে পারবে। ডেটাবেজের কর্মক্ষমতা পর্যবেক্ষণ ও উন্নয়ন। তার মানে কি, ডেটাবেজের যে পারফরমেন্স আছে, কত সময় ধরে বা একটা কাজ করতে গিয়ে তুমি কত তাড়াতাড়ি কাজটা করতে পারতেছো, এই যে পারফরমেন্সের যে বিষয়গুলো আছে সেগুলো উন্নয়ন এবং এদের পর্যবেক্ষণ নিয়ে সে কাজ করবে। ডেটার অখণ্ডতা বজায় রাখা। তারপরে দেখো কি আছে, হার্ডওয়্যার ও সফটওয়্যার রিসোর্স ব্যবস্থাপনা করা। তারপরে কি, ডেটাবেজ আপডেট, প্যাচ, ভার্সন আপডেট করা। তার মানে কি, ডেটাবেসগুলোকে আপডেট করবে এবং এর যে ভার্সন আছে, কারণ তোমরা দেখবা যে কোনো একটা সফটওয়্যারের ক্ষেত্রে যে সেটা প্রথম যে রিলিজ হয়েছিল তখন যে ভার্সনটা ছিল, দিনকে দিন কিন্তু তার ভার্সনগুলো আপডেট হয়। যেমন আমরা অ্যান্ড্রয়েড ফোন যারা চালাই বা আইফোন যারা চালায়, ওই ক্ষেত্রে দেখা যায় যে তাদের কিন্তু কিছুদিন পর করে অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট আসে, যে অ্যান্ড্রয়েড ভার্সন 11, 12, 13, 14, 15 মনে হয় চলতেছে, এখন 16। তো এরকমভাবে কিন্তু আপডেট আসে। এটা কিন্তু ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশনের ভূমিকার মধ্যে পড়ে। তারপর দেখো, ডেটাবেজ ত্রুটি শনাক্ত ও সমাধান করা। তো এই যে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন, তার কাজ কিন্তু এটা, যে ডেটা বেজের যে ত্রুটি থাকবে সেটা সে সমাধান করবে। চলো আমরা নিচের দিকে দেখি। দেখো, একাধিক ব্যবহারকারী সমন্বয় ও কনকারেন্সি নিয়ন্ত্রণ করা। তার মানে কি, একটা একই সময়ে কিন্তু অনেকজনই ডাটার অ্যাক্সেস চাইতে পারে, নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু তাকে সেটা নিয়ন্ত্রণ করতে হবে। তারপরে দেখো, ডেটাবেজ ডকুমেন্টেশন প্রস্তুত ও সংরক্ষণ করা। তার মানে কি, ডেটাগুলোকে ডকুমেন্ট আকারে সংরক্ষণ করে রাখতে হবে। ডেটাবেজ এগুলো কার ভূমিকা? এগুলো হলো ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশনের ভূমিকা। তারপরে দেখো, ডেটাবেজ নীতিমালা ও স্ট্যান্ডার্ড বাস্তবায়ন করা। তার মানে কি, কিছু নীতিমালা দিতে হবে, কিছু
যেমন কোনো একটা কিছু বা কোনো একটা ক্লাব খোলার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো নীতিমালা থাকে যে কখন তুমি এটাতে সদস্য হতে পারবা, কখন হতে পারবা না, কি কাজ করলে তুমি সদস্যপদ বাতিল হবো। তো ওইরকমভাবে এই ডেটাবেজের ক্ষেত্রে কিছু নীতি থাকে, যে নীতি মেনটেন করে তোমাকে ডেটাবেজে কাজ করতে হবে। দেখো, নতুন ব্যবহারকারীকে ডেটাবেজ ব্যবহারের সহায়তা ও প্রশিক্ষণ দেওয়া, এটা হলো ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশনের কাজ। তারপর দেখো, জরুরি অবস্থায় ডেটাবেজ সিস্টেম সচল রাখা ও সমস্যা মোকাবেলা করা। যেমন ধরো মানে এরকম সিচুয়েশন হয়ে গেল যে মানে খুব সমস্যা, সব জায়গায় সব সমস্যা, নেটের সমস্যা, অনেক সমস্যা, কিন্তু তোমার ডাটাটা কালেক্ট করতে হচ্ছে ডাটাবেজ থেকে। তো সেক্ষেত্রে এটা কার কাজ? ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন তোমার কাছে এটা দায়বদ্ধ যে তোমাকে সঠিকভাবে সে সার্ভিস দিতে হবে তাকে, তোমার যখন অনেক গুরুত্বপূর্ণ কাজের জন্য সেটা লাগবে। তো এই জিনিসগুলা ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশনের ভূমিকাগুলা তোমরা জাস্ট যদি একবার রিডিং পড়ো তাই বুঝতে পারবা। মানে অতটা কঠিন না, একদম সহজ। তুমি যদি বুঝতে চেষ্টা করো, একবার করে রিডিং দিতে পারো, তাহলে দেখবা যে এগুলো তোমার হাতের মুঠোয় চলে আসতেছে। দেখো, তারপরে আমাদের কি টপিক আছে? রিলেশনাল ডেটাবেজ। মানে কি? ডেটাবেজের মধ্যে রিলেশন, এই রিলেশনাল ডেটাবেজটা আমরা এখন দেখব। দেখো, এই অধ্যায়ের মূলত রিলেশনাল ডেটাবেজ নিয়ে, আমরা ডেটাবেজে যে কাজগুলা করি, আমাদের সবাই যে ডেটাবেজের কাজগুলা করে, তো রিলেশনাল ডেটাবেজ নিয়েই মূলত আমাদের সবচেয়ে বেশি কাজ করা হয়। দেখো, রিলেশনাল ডেটাবেজ হলো এমন একটি ডেটাবেজ যেখানে ডেটা টেবিল আকারে সংরক্ষণ করা হয় এবং টেবিলগুলোর মধ্যে সম্পর্ক থাকে। তার মানে কি? রিলেশন আমরা এর আগেও পড়ছি, রিলেশনাল ডেটাবেজের ক্ষেত্রে কি হয়? টেবিল নিয়ে কাজ করা হয় এবং একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের কানেকশন থাকে। প্রতিটা টেবিলে সারি এবং কলাম থাকে। মানে কি? টেবিলের মধ্যে তো সারি এবং কলাম থাকে, যে এগুলো হলো সারি, এগুলো হলো কলাম, যা ডেটাকে সঠিকভাবে সংরক্ষণ ও সহজে পুনরুদ্ধার করতে সাহায্য করে। রিলেশনাল ডেটাবেজ ব্যবস্থাপনায়, দেখো, রিলেশনাল ডেটাবেজ ব্যবস্থাপনায় এসকিউএল স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, যা ডেটা সংরক্ষণ, অনুসন্ধান, আপডেট ও মুছে ফেলার জন্য আদর্শ ভাষা। তার মানে কি? এসকিউএল দিয়ে রিলেশনাল ডেটাবেজের যে কাজগুলো আছে সেগুলো করা হয়। জনপ্রিয় রিলেশনাল ডেটাবেজ সিস্টেমগুলোর মধ্যে আছে কি? মাই এসকিউএল আছে, ওরাকল আছে, তারপরে কি পোস্টগ্রে এসকিউএল, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, তারপরে কি মাইক্রোসফট অ্যাক্সেস। এগুলা হলো কি? এগুলো হলো জনপ্রিয় রিলেশনাল সিস্টেমগুলোর, ডেটাবেস সিস্টেমগুলোর মধ্যে এগুলা পড়ে আর কি। আরও অনেক ধরনের আছে। এগুলোর মধ্যে মাই এসকিউএল, পোস্টগ্রে এসকিউএল এবং এসকিউলাইট সহজে ফ্রি ও ওপেন সোর্স। মানে কি? এগুলা তুমি ওপেন সোর্স হিসেবে ব্যবহার করতে পারবা, তোমাকে কোনো ফি, টাকা পেমেন্ট করে ব্যবহার করা লাগবে না, তুমি ওপেনভাবেই এগুলো ব্যবহার করতে পারবা। তারপরে দেখো এখানে কি আছে, একটা টেবিলের উদাহরণ দিয়ে দিছে আর কি, যে উদাহরণটা তোমরা যদি দেখো তাহলে সহজে বুঝতে পারবা যে রিলেশনাল ডেটাবেজের আসলে জিনিসটা কি। দেখো, আমরা যদি এখানে একটু খেয়াল করি, দেখো এখানে ডেটাবেজের দুটি অংশ থাকে, টেবিল হেডার, এই যেগুলো হলো টেবিল হেডার, এগুলা একটা টেবিল হেডার, টেবিল বডি থাকে। টেবিল হেডারে থাকে বিভিন্ন কলামের নাম এবং টেবিল বডিতে থাকে মূল তথ্য, এগুলো হলো টেবিল বডি, এগুলো হলো মূল তথ্য। টেবিল বডির মধ্যে কি থাকে? মূল তথ্য থাকে। যেমন শিক্ষার্থীর টেবিলে থাকতে পারে নাম, রুল, আইডি নম্বর, বয়স, অভিভাবকের নাম, বাসার ঠিকানা। তার মানে কি? একটা শিক্ষার্থীর যদি তুমি একটা টেবিল তৈরি করতে চাও তাহলে, বা ডাটাবেস তৈরি করতে চাও, এই জিনিসগুলো সেখানে থাকতে পারে। দেখো এখানে কি? স্টুডেন্ট আইডি আছে, নাম আছে, বয়স আছে এবং ক্লাস আছে। এটা কি? একটা শিক্ষার্থীর টেবিল। দেখো এখানে যদি আমরা একটু ছোট করে খেয়াল করি, দেখো এখানে কি দেওয়া আছে, এটার সাথে এটা যদি আমি কম্পেয়ার করি, যে কলাম সমূহের ব্যাখ্যা দাও। স্টুডেন্ট আইডি, এই যে স্টুডেন্ট আইডি, এটা কি করছে? প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি অনন্য শনাক্তকারী, এটি প্রাইমারি কি হিসেবে ব্যবহার করা যেতে পারে। আমরা প্রাইমারি কি পড়েছিলাম, যে প্রাইমারি কি হলো, সেটাকে ইউনিকভাবে একজনকে আইডেন্টিফাই করতে সহায়তা করে, সেটা হলো আমাদের কি? প্রাইমারি কি। আর এইখানে স্টুডেন্ট আইডিটা হলো প্রাইমারি কি। তারপরে দেখো নাম, শিক্ষার্থীদের নাম সংরক্ষণ করা হয়েছে, এটি একটি টেক্সট ফিল্ড। তার মানে কি? শিক্ষার্থীর নামের মধ্যে তার নাম সংরক্ষণ করে রাখা হয়েছে, এটি কি? টেক্সট আকারে আছে, তার জন্য একটা টেক্সট ফিল্ড। তারপরে কি আছে? বয়স আছে, শিক্ষার্থীদের বয়স সংরক্ষণ করা হয়েছে, এটি একটি সংখ্যা ফিল্ড। তার মানে কি? ইন্টিজার, আমরা আগেও পড়েছি, ইন্টিজার মানে হলো পূর্ণ সংখ্যা। তো বয়স তো পূর্ণ সংখ্যা হয়, দেখো বয়স। তারপরে কি আছে? ক্লাস, শিক্ষার্থীরা কোন শ্রেণীতে পড়ে তা নির্দেশ করে। তার মানে কি? কোন শ্রেণীতে পড়ে সেটা হলো ক্লাসের মধ্যে আছে, আর তার জন্য আমরা যে জিনিসটা ব্যবহার করেছি টেবিলের মধ্যে সেটা হলো ক্লাস। ক্লাসের মধ্যে যেগুলো আছে এগুলো হলো ইন্টিজার, এটি একটি সংখ্যা ফিল্ড, তার মানে কি? ইন্টিজার ফিল্ড। তারপরে আমাদের কি আছে? রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। দেখছো, রিলেশনটা নিয়েই মূলত এই অধ্যায়ের বেশি, মানে ডাটাবেসদের মূলত কাজই হলো রিলেশন, কারণ
একটা ডাটার সাথে আরেকটা ডাটার কানেকশন তৈরি করা হয় ডাটাবেজের মধ্যে। দেখো আমরা এখন পড়বো রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তো রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা কি? এটা হলো এই যে দেখো এখানে বলা আছে ডেটাবেজ এবং ডেটাবেজ ব্যবহারকারীর মধ্যে সমন্বয়কারী সফটওয়্যার হিসেবে দায়িত্ব পালন করে। তার মানে কি আমাদের ওয়েবসাইটের মধ্যে যে ডেটাগুলো থাকবে ডেটাবেসটা থাকবে এবং আমি যদি ইউজার হই তাহলে আমাদের দুজনের মধ্যে যে সম্পর্কটা সে তৈরি করে দিবে, এটাই হলো মূলত রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্টের কাজ। দেখো এটি সাধারণত রিলেশনাল ডাটাবেজ মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তার মানে কি আমরা যে ওই তোমার ডাটাবেজের মডেল পড়ছিলাম সেখানে কিন্তু একটা ছিল রিলেশনাল ডাটাবেজ মডেল, তার উপর ভিত্তি করেই কিন্তু রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কাজ করে তৈরি করা হয়েছে। ওইরকমভাবেই 1970 সালে ইএফ কোড রিলেশনাল ডাটাবেজ মডেলটির ধারণা উপস্থাপন করেন। তাহলে কত সালে? 1970 সালে। রিলেশনাল ডাটাবেজ মূলত পুরো ডাটাবেজকে বিভিন্ন লজিক্যাল ইউনিটে বিভক্ত করে। তার মানে কি রিলেশনাল ডাটাবেজ এটি কি করে? পুরো ডাটাবেজকে বিভিন্ন লজিক্যাল ইউনিটে ভাগ করে। প্রতিটি লজিক্যাল ইউনিট হলো এক একটি টেবিল। তার মানে কি কয়েক ধরনের টেবিল এখানে হতে পারে। তো এক একটা টেবিল হলো এক একটা লজিক্যাল ইউনিট। তারপর দেখো প্রতিটি টেবিলে অনেকগুলো ফিল্ড থাকতে পারে। হ্যাঁ অবশ্যই একটা টেবিলের মধ্যে অনেক ফিল্ড থাকতে পারে, রেকর্ড থাকতে পারে, তবে প্রত্যেকটি টেবিলে একটি কি থাকা বাঞ্ছনীয়। তার মানে কি একটা কি থাকবে, আমরা কিন্তু কি পড়েছিলাম, একটা কি মানে কি ধরো 5টা টেবিল আছে, 5টা টেবিলের মধ্যে যখন আমরা সম্পর্ক তৈরি করতেছি তার মানে কি একটা টেবিলের একটা কি অন্য টেবিলে, একটা টেবিলের মধ্যে যদি 3টা কি থাকে 3টার থেকে একটা কি কিন্তু তাদের মধ্যে কমন হবে। এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে, একটা কি থাকা বাঞ্ছনীয়, কমন থাকতে হবে, তাহলে তো তাদের মধ্যে সম্পর্ক কিভাবে ক্রিয়েট হবে, তাহলেই সবগুলো টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা সম্ভব। দেখো রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ও ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ মানে নর্মাল যে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এবং রিলেশনাল যে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম তার মধ্যে যে পার্থক্য সেটা এখন আমরা দেখব। দেখো প্রথমে কি দেওয়া আছে? পূর্ণরূপ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এটা কি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম আর এটা কি রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তার মানে কি দুইটা সেমি, জাস্ট এটার ক্ষেত্রে রিলেশন অ্যাড হয়েছে। তারপরে দেখো ডেটা সংরক্ষণের ধরন, কিভাবে ডেটা সংরক্ষণ করে রাখে। ফাইল বা সাধারণ কাঠামোতে ডেটা সংরক্ষণ করে, মানে কি যে কোনোভাবে ডেটা সাধারণভাবে সংরক্ষণ করে রাখতে পারে, কিন্তু রিলেশনের ক্ষেত্রে সেটাকে টেবিল হতে হবে। কি হতে হবে? টেবিল, রো এবং কলাম আকারে সাজিয়ে রাখতে হবে। তারপরে কি ডেটার সম্পর্ক, তাদের মধ্যে ডেটাগুলোর মধ্যে কিভাবে সম্পর্ক তৈরি হবে। দেখো টেবিলগুলোর মধ্যে সম্পর্ক নাও থাকতে পারে। তার মানে কি সাধারণের ক্ষেত্রে ডাটাবেজের ক্ষেত্রে সম্পর্ক নাও থাকতে পারে টেবিলগুলোর মধ্যে, কিন্তু এইখানে রিলেশনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সুস্পষ্ট সম্পর্ক থাকতেই হবে, মাস্ট। দেখো কি ব্যবহার ঐচ্ছিক, মানে কি তুমি করতেও পারো নাও করতে পারো, ঐচ্ছিক। আর ইয়ের ক্ষেত্রে রিলেশনের ক্ষেত্রে প্রাইমারি কি ও ফরেন কি অবশ্যই, তার মানে কি প্রাইমারি কি এবং ফরেন কি অবশ্যই থাকতে হবে। এই ইয়েগুলা বৈশিষ্ট্যগুলা এবং কি পার্থক্যগুলা তোমাদের একটু ভালো করে জানলে পড়া মানে পরীক্ষার মধ্যে লিখতে অনেকটা সুবিধা হবে। ডেটার অখণ্ডতা তুলনামূলক কম, ডেটার অখণ্ডতা বেশি। তার মানে কি বুঝতেছো? অখণ্ডতা তুলনামূলক কম থাকবে এখানে, আর এখানে কি অখণ্ডতা বেশি। তার মানে কি মানে কয়েকটা টেবিল তুমি নিয়ে কাজ করতেছো আর কি এখানে সাধারণভাবে তুমি ব্যবহার করতেছো। দেখো ডেটার পুনরাবৃত্তি বেশি হতে পারে, ডেটার পুনরাবৃত্তি কম হয়। রিলেশনের ক্ষেত্রে পুনরাবৃত্তি তো কম হবে, কারণ একটার সাথে আরেকটা কানেক্টেড। একবার যদি তুমি সেখানে ডাটা এন্ট্রি দেও, ব্যবহার করো, পরবর্তীতে কিন্তু সেখানে আর ওই ডাটাটা এন্ট্রি দিতে কিন্তু তোমাকে আর হচ্ছে না, সেটা কিন্তু সেখানে সেভ আছে। কিন্তু এইটার ক্ষেত্রে এই তোমার ডাটাবেজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু পুনরাবৃত্তি হতে পারে। নরমালাইজেশন সাধারণত সমর্থন করে না, নরমালাইজেশন সমর্থন করে। মানে কি নরমালাইজেশনটা নর্মালভাবে সমর্থন করে না, কিন্তু রিলেশনাল ডাটাবেজ কি করে? এটাকে সমর্থন করে। দেখো নিরাপত্তা কিভাবে দেয়? নিরাপত্তা তুলনামূলক কম, যেহেতু সাধারণ সেক্ষেত্রে নিরাপত্তা অবশ্যই কম থাকবে, কিন্তু রিলেশনের ক্ষেত্রে কিন্তু অনেক ডাটা নিয়ে কাজ করা হয়, তার জন্য এখানে কি নিরাপত্তাটাও বেশি। ব্যবহার ক্ষেত্র ছোট ও সাধারণ ডাটাবেজ ব্যবহৃত হয়। মানে কি সাধারণ ছোট যে ডাটাবেজ নিয়ে আমরা কাজ করি সেক্ষেত্রে কি ব্যবহার করা হয়? ডিবিএমএস। কিন্তু বড় ও জটিলের ক্ষেত্রে কি আরডিএমএস ব্যবহার করা হয়। উদাহরণ ক্ষেত্রে কি ফাইল বেসড, এটা কি ফাইল বেসড। ডিবিএমএস কি ফাইল বেসড, আর তোমার
রিলেশনালের ক্ষেত্রে কি, রিলেশনালের ক্ষেত্রে হলো দেখো উদাহরণ মাই এসকিউএল, ওরাকল, এসকিউএল সার্ভার, আরও অনেক ধরনের আছে। চলো এখন আমরা কি দেখব, যে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। তোমাদের আমি আগেই বলেছি যে এই অধ্যায়ের মূলত বেশি কাজই হলো রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে। দেখো রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের বৈশিষ্ট্য, খুব সহজে টেবিল তৈরি করে ডাটা এন্ট্রি করা যায়। তার মানে কি, খুব সহজেই আমরা একটা টেবিল তৈরি করে সেখানে ডাটা এন্ট্রি করতে পারি। দ্বিতীয়ত দেখো, ডেটার ভিত্তিতে প্রয়োজনীয় চার্ট ও গ্রাফ তৈরি করা যায়। ডেটা মানে কি ধরনের ডাটা, ওই ডাটার উপর বেস করেই কিন্তু আমরা এখানে চার্ট ও গ্রাফ তৈরি করতে পারি। তারপরে কি, সংখ্যাবাচক ডেটার সূক্ষ্ম গাণিতিক কাজ করা যায়। যে আমাদের যে ডেটাগুলো থাকে সেগুলো যদি সংখ্যা আকারে থাকে, ইন্টিজার আকারে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা সূক্ষ্মভাবে গাণিতিকভাবে ওগুলো কাজ করতে পারি। দেখো ডেটাবেস রিলেশন ব্যবহারের ফলে অন্য প্রোগ্রামের ফাইলের সাথে লিঙ্ক স্থাপন করা যায়। মানে কি, রিলেশনটা অন্য আরেকটা ফাইলের সাথে সহজেই রিলেশন লিঙ্ক তৈরি করা যায়। এক ডেটাবেস থেকে অন্য ডেটাবেসের সাথে তথ্য আদান প্রদান করা যায়। মানে রিলেশন তৈরির ক্ষেত্রে তো অবশ্যই তুমি একজনের সাথে আরেকজনের যে সম্পর্কটা, আদান প্রদান, এই জিনিসগুলো তো থাকবেই এখানে। ডেটাবেস রিলেশন ব্যবহারের ফলে অসংখ্য ডেটার মধ্যে থেকে প্রয়োজনীয় ডেটা সহজেই খুঁজে বের করা যায়। তার মানে কি, তুমি সার্চ করে খুব সহজেই সেখান থেকে ডাটা কালেক্ট করে নিতে পারবা। দেখো ডেটা ভ্যালিডেশনের সাহায্যে ডেটা এন্ট্রি নিয়ন্ত্রণ করা। ডেটা ভ্যালিডেশন মানে কি, ডেটাটা ভ্যালিড কিনা, সঠিক কিনা, সেটার সাহায্যে তুমি সহজেই ডেটার এন্ট্রি নিয়ন্ত্রণ করে নিতে পারবা। দেখো আমরা নিচের দিকে যাই। দেখো এখানে কি আছে, এখানে আছে যে ডেটাবেস ম্যানেজমেন্ট। আচ্ছা উপরের আরেকটা আছে, দেখো সহজেই গ্রাফিক্যাল ডেটা এন্ট্রি ফর্ম তৈরি করা যায়। তার মানে কি, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে সহজেই গ্রাফিক্যাল ডেটা এন্ট্রি ফর্ম তৈরি করা যায়। এখন আমরা এর ব্যবহারগুলো দেখব, আরডিএমএস এর ব্যবহারগুলো দেখব। এতক্ষণ আমরা কি দেখলাম, দেখো এতক্ষণ আমরা দেখলাম যে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম। এখন বৈশিষ্ট্য থাকবে, কিন্তু এখন তো তার ব্যবহারটাও তো থাকবে, সেই ব্যবহারটা আমরা এখন দেখব। দেখো ব্যবহারের ক্ষেত্রে প্রথমে কি আছে, বড় প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের তথ্য ব্যবস্থাপনার জন্য। তার মানে কি, বড় প্রতিষ্ঠানগুলো তোমার কি করে, আরডিএমএস ব্যবহার করে থাকে। এবং এয়ারলাইন্সের টিকিট এবং ফ্লাইটের শিডিউলিংয়ের ক্ষেত্রে, তার মানে কি আরডিএমএস যে ফ্লাইট এবং লাইসেন্স, এয়ার লাইসেন্সে যে টিকেটিং আছে সেটার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে কি দেখো, অনলাইন বিমান, ট্রেন, বাস ও বিভিন্ন খোলা ইভেন্টের টিকিট ব্যবস্থাপনার জন্য আমরা যে ই টিকিটগুলো কিনি সেক্ষেত্রেও কিন্তু তোমার এই যে আরডিএমএস ব্যবহার করা হয়। তারপরে দেখো, দেশের জনসংখ্যার তথ্য আদমশুমারি ও ভোটার লিস্ট তৈরির জন্য সেক্ষেত্রে কিন্তু আরডিবিএমএস ব্যবহার করা হয়। তারপরে দেখো, ইলেকট্রনিক কমার্সে ও ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমে আরডিবিএমএস ব্যবহার করা হয়। তারপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য ব্যবস্থাপনায় ব্যবহার করা হয়। তোমরা এগুলো জাস্ট রিডিং পড়লে পরে খুব সহজে বুঝতে পারবে কি আছে। গবেষণা ও জরিপমূলক কাজে ব্যবহার করা হয়। ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে আরডিবিএমএস ব্যবহার করা হয়। আচ্ছা তোমরা বলতে পারো যে আমরা ক্লাসটা কোন থেকে সাজিয়েছি বা এই স্লাইডগুলো কোথা থেকে তৈরি করেছি। আইসিটি ম্যাজিক যে বইটা দেখতে পাচ্ছ, এই বইটার উপর বেস করেই মূলত আমরা এই ক্লাসগুলো সাজিয়েছি, যেন তোমরা আইসিটিতে খুব সহজেই জিনিসগুলো বুঝতে পারো, কেস করতে পারো। এই বইটা যদি তোমরা কালেক্ট করতে চাও, অবশ্যই তোমরা nahid24.com অথবা rokomari.com থেকে খুব সহজেই অর্ডার করে কালেক্ট করে নিতে পারো। এবং তোমরা এই বইটার সাথে ভিডিওগুলো যদি একসাথে দেখো, কম্বাইন করে, অবশ্যই তোমরা আইসিটিতে ভালো করবা, এটা আমার বিশ্বাস। দুইটা একসাথে কম্বাইন করে পড়লে পড়া, মনোযোগ দিয়ে যদি পড়ো, বেসিকগুলা ক্লিয়ার করো, কনসেপ্টগুলো ক্লিয়ার করো, অবশ্যই তোমরা আইসিটিতে ভালো করবা। চলো আমরা ক্লাসে ফিরে যাই। ক্লাসের মধ্যে দেখি এরপরে আমাদের কি আছে। এরপরে তোমাদের যে পার্টটা আছে সেই পার্টটা হলো তোমাদের ব্যবহারিক অংশের জন্য। এই পার্টটা মূলত তোমাদের যে পরীক্ষা এটার জন্য লাগবে না, তোমাদের যে ব্যবহারিক পরীক্ষা আছে না, এটার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এটা স্কিপ করতেছি যেহেতু ব্যবহারিক অংশ। তো ব্যবহারিক অংশ আমাদের একাডেমিকের জন্য না পড়লে হবে। তোমরা এটা তোমাদের যে যার কলেজ আছে সেই কলেজে কিন্তু তোমাদের এগুলা ব্যবহারিক করাবে তোমাদের ল্যাবের মধ্যে, সেখানে তোমরা এগুলা খুব সহজেই বুঝে নিতে পারবা। আর তোমাদের জন্য যেটা দরকার, যেটা গুরুত্বপূর্ণ, আমরা সেটা দেখব। একাডেমিকের জন্য যেটা গুরুত্বপূর্ণ এটা তোমার ল্যাবের জন্য লাগবে। তোমাদের যে প্র্যাকটিক্যাল আছে না, প্র্যাকটিক্যালের জন্য মূলত এই পার্টটা, যে ডেটাবেস তৈরি, কিভাবে ডেটাবেস তৈরি করা হয়, সেটা মূলত তোমাদের ব্যবহারিক অংশ।
দেখো এখন আমরা কি দেখব, আমাদের কর্পোরেট ডাটাবেস। তো আমরা তো এতক্ষণ পর্যন্ত সাধারণ ডাটাবেস, রিলেশনাল ডাটাবেস এগুলো সম্পর্কে জানলাম। এখন কর্পোরেট ডাটাবেস, যে আমাদের কর্পোরেট লাইফে বা বড় বড় কোম্পানি, তারপরে তোমাদের বিজনেস যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোতে বড় যে প্রতিষ্ঠানগুলো আছে, তো এই ক্ষেত্রে যে ডাটাগুলো যে ব্যবহার করা হয় যেভাবে থাকে সেটাকে কর্পোরেট ডাটাবেস বলে। চলো আমরা এটা দেখি এখন। দেখো, কোনো বৃহৎ প্রতিষ্ঠান বা কর্পোরেট সংস্থার বিভিন্ন বিভাগে ব্যবহৃত বিপুল পরিমাণ তথ্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত ডেটাবেসকে কর্পোরেট ডেটাবেস বলা হয়। তার মানে কি, যে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, বড় বড় কোম্পানিগুলো আছে, সে তাদের কিন্তু একটা ডেটাবেস থাকে, সেই ডেটাবেস কিন্তু অনেকগুলো তথ্যের সমাহার। তো সেক্ষেত্রে কি, সেটা হলো কর্পোরেট ডেটাবেস। কর্পোরেট ডাটাবেস ইন্টারনেট ভিত্তিক। তার মানে কি, কর্পোরেট ডাটাবেসে যে তথ্যগুলো থাকে সেগুলো ইন্টারনেটের মধ্যে থাকে, তুমি ইন্টারনেট ব্যবহার করে সেগুলোকে অ্যাক্সেস নিতে পারো। দেখো, ডেটা আদান প্রদানের ক্ষেত্রে কর্পোরেট ডাটাবেস ব্যবহার করা হয়। তার মানে কি, ডেটা তুমি আদান প্রদান করতে পারবা, তোমার একটা কোম্পানির সাথে আরেকটা কোম্পানির যে কোরিলেশনটা হবে, তাদের মধ্যে যে তথ্যের যে আদান প্রদানটা হবে, সেটা তুমি কর্পোরেট ডাটাবেসের মাধ্যমে করতে পারো। তারপরে দেখো, আরও সহজভাবে কর্পোরেট ডাটাবেস হলো একটি প্রতিষ্ঠানের সংস্থা বা কর্পোরেশন। কোনো একটা সংস্থা, অনেক ধরনের সংস্থা তো আমাদের আছে, ব্র্যাক আছে, তারপরে ধরো ইউনেস্কো আছে, ইউনিসেফ আছে, এই যে সংস্থাগুলো আছে। তারপরে দেখো, গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি কেন্দ্রীয় তথ্য ভান্ডার। তার মানে কি, কেন্দ্রীয় মানে কি, এটা হলো মূল পয়েন্ট, এই পয়েন্টের মধ্যে, এই জায়গাটার মধ্যেই সব তথ্য থাকে। দেখো এখানে প্রতিষ্ঠানের গ্রাহক, এখানে কি প্রতিষ্ঠানের যে গ্রাহক আছে, কর্মচারী আছে, পণ্য বিক্রি, আর্থিক লেনদেন সহ নানা ধরনের তথ্য সংগঠিতভাবে সংরক্ষণ করা হয়, এক জায়গায় সহজ সুন্দরভাবে সংরক্ষিত থাকে। এটি এমনভাবে তৈরি করা হয় যাতে একাধিক ব্যক্তি সহজে তথ্য ব্যবহার করতে পারে এবং কি তথ্য নিরাপদ থাকে। মানে কি, কর্পোরেট ডাটাবেসটা এরকমভাবে তৈরি করা হয়, এত সুন্দরভাবে ভালোভাবে বিল্ড করা হয়, যেখানে অনেকেই, একাধিক ব্যক্তি একসাথে অ্যাক্সেস নিতে পারবে এবং কি একসাথে ব্যবহার করতে পারবে, সেখান থেকে তথ্য আদান প্রদান করতে পারবে, এবং কি এটা অনেক নিরাপদ থাকে, অনেক সিকিউরিটি, হাই সিকিউরিটি দিয়ে তৈরি করা হয়। দেখো তারপর কি আছে, বড় প্রতিষ্ঠান বা কর্পোরেশনে প্রতিদিন বিপুল পরিমাণ ডেটা নিয়ে কাজ করতে হয়। বিভিন্ন কাজ একে অপরের উপর নির্ভরশীল। তার মানে কি, একটা কাজ আরেকটা কাজের সাথে রিলেটেড, ইন্টারকানেক্টেড। উদাহরণস্বরূপ, কোনো পণ্য যদি স্টকে না থাকে তাহলে সেটি বিক্রি করা সম্ভব নয়। তার মানে কি, তোমার কাছে কোনো একটা পণ্য, তুমি ধরো অনলাইন বিজনেস করতেছো, কিন্তু তোমার একটা জিনিস অর্ডার করা হয়েছে, তোমার কাছে সেটা নাই, তোমার স্টকে সেটা নাই। এ ধরনের কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালনার জন্য ইআরপি, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং নামক বিশেষ সফটওয়্যার ব্যবহার করা হয়। ইআরপি সফটওয়্যার বিভিন্ন মডিউল নিয়ে গঠিত এবং প্রতিটি মডিউল নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত হয়। তার মানে কি, তোমার কাছে যখন স্টকে নাই, তোমার তো সেই প্রোডাক্টটা যেহেতু তোমার কাছে সে অর্ডার করছে, তোমাকে সেটা পৌঁছে দিতে হবে। তখন তুমি কি করবা, তোমার অন্য যাদের সাথে সম্পর্ক আছে, যাদের সাথে তুমি লেনদেন করো, যারা তোমার কলিগ, তো সবার সাথে তোমার তো একটা সম্পর্ক থাকবে। তো ইআরপি এর মাধ্যমে, যে এই যে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, তো এই পদ্ধতির মাধ্যমে তুমি কি করতে পারবা, তাদের কাছে এটা আছে কিনা, তাদের কাছ থেকে নিয়ে তুমি সেটা তাদের কাছে, অন্য যে অর্ডারটা করেছে তার কাছে কিন্তু পৌঁছে দিতে পারবা। দেখো এখানে এর কিছু বৈশিষ্ট্য আছে। অ্যাকাউন্টস, হিসাব নিকাশ ও আর্থিক লেনদেনের ব্যবস্থা। মানে কি, এখানে কিন্তু বলছে প্রতিটি মডিউল নির্দিষ্ট কাজ করে, সেই নির্দিষ্ট কাজেরই কিছু এখানে জিনিস দেওয়া আছে, সেগুলো আমরা দেখি। ইনভেন্টরি, পণ্যের মজুদ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা। তার মানে কি, এই যে ইআরপি এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং এর মধ্যে যে মডিউলগুলো আছে, তার কিছু উদাহরণ হইলো এইগুলা। তারপরে কি ইনভেন্টরি কি করে, মজুদ রাখে এবং ব্যবস্থাপনা করে। পেরুল, কর্মচারীদের বেতন ও ভাতা সংক্রান্ত হিসাব নিকাশ, কোন কর্মচারীর কবে বেতন দেওয়া লাগতেছে, কে কবে কি করতেছে, কার বেতন বাড়তেছে, কার বেতন কমতেছে, তো এই হিসাবটা রাখা হয় কি, পেরুলের মধ্যে। তারপরে দেখো, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সিআরএম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, গ্রাহকের তথ্য ও সম্পর্ক ব্যবস্থাপনা। গ্রাহকদের যে তথ্যগুলো থাকবে, কাস্টমার মানে কি গ্রাহকের যে তথ্য থাকবে, সেগুলো তথ্যর সম্পর্ক ব্যবস্থাপনা, তাদের মধ্যে সম্পর্ক বিল্ড করবে, তাদের তথ্য এবং তাদের যে জিনিসগুলো আছে সেটা সে ব্যবস্থাপনা করবে। এই সব কার্যক্রমের মূল ভিত্তি হলো ডাটা। তার মানে কি, বুঝতে পারতেছ, আমরা যে এই যে এত কথা বলতেছি, এত ক্লাসে এত জিনিস নিয়ে কাজ করতেছি, সবগুলার মূলের অন্তরালে কি আছে, ডেটা নিয়েই কিন্তু আমাদের
সব কিছু। আমাদের কাছে ডাটা না থাকলে তথ্য পাবো না, তথ্য না পাইলে আমরা কি পাবো না, টেবিল পাবো না, ডাটাবেস পাবো না, ডাটাবেস না পেলে সেটা ম্যানেজমেন্ট করতে পারবো না, তারপর রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট আমরা পাবো না। তো সব কিছুর ঊর্ধ্বে আমাদের কি ডেটাটা আমাদের কাছে থাকতে হবে। আমাদের কাছে যত বেশি ডেটা থাকবে, অথেন্টিক ডাটা থাকবে, তত আমরা সেটাকে তত ভালোভাবে কাজে লাগাতে পারবো, তত ভালো কিছু আমরা সেটা দিয়ে করতে পারবো। এখন দেখো আমাদের কি আছে, সরকারি প্রতিষ্ঠানের ডেটাবেজের ব্যবহার। আমাদের যে আমরা আগেও এটা পড়েছি, কিন্তু আমরা ছোট করে পড়েছিলাম, এখন আমরা এটার বিস্তারিত দেখব। দেখো সরকারি তো অনেক প্রতিষ্ঠান আছে, ব্যাংক আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, তারপরে আরও কি দুর্নীতি দমন কমিশন, মানে অনেক সেক্টর আছে কিন্তু সরকারের। সেই সেক্টরগুলোতে ফোর্স আছে, এই সেক্টরগুলোতে ডেটাবেস কিভাবে ব্যবহার করা হয় সেই জিনিসটাই আমরা দেখব। দেখো আধুনিক প্রশাসন ব্যবস্থায় সরকারি প্রতিষ্ঠানে ডেটাবেজের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য। তার মানে কি আমরা কিন্তু এখন দিনকে দিন আধুনিকের দিকে চলে যাচ্ছি, আমাদের দেশটা কিন্তু ডিজিটালাইজড হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের সব সেক্টরই তো আমাদের ডিজিটালাইজ করতে হবে। তার জন্য এই যে ডেটাবেস এর ব্যবহার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। সরকার প্রতিদিন বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণ করে। তার মানে কি একটা ওয়ার্কিং ডেতে, রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে প্রত্যেকটা দিনে সরকার কিন্তু প্রত্যেকটা মানে সরকারের অনেক সেক্টর, সব সেক্টরের মধ্যে কিন্তু কোনো না কোনোভাবে কেউ যাচ্ছে, সে তথ্য কালেক্ট করতেছে, আবার তথ্য দিয়ে আসতেছে, তার মানে কি সংরক্ষণ করতেছে, আবার কি সেখানে সে তথ্য সংগ্রহ করতেছে, সংরক্ষণও করতেছে, আবার সেগুলা কি করতেছে, কারেকশনও সে করতেছে। এই জিনিসগুলা কি হচ্ছে এখন বিপুল পরিমাণে কিন্তু হচ্ছে। এসব তথ্য সুশৃঙ্খলভাবে সংরক্ষণ ও দ্রুত ব্যবহারের জন্য ডেটাবেস ব্যবস্থাপনার প্রয়োজন হয়। এগুলা সুন্দরভাবে করার জন্য কিন্তু আমাদের ডেটাবেস ম্যানেজমেন্টের প্রয়োজন হয়। সরকারি প্রতিষ্ঠানের ডেটাবেসের মাধ্যমে নাগরিকদের, তার মানে কি সরকারি প্রতিষ্ঠানের যে ডেটাবেস আছে সেখানে কি থাকে, নাগরিকদের ব্যক্তিগত তথ্য, জন্ম ও মৃত্যু নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা, তারপরে এখন এই যে ভূমি রেকর্ড আছে অনলাইনে হয়েছে, কর ও রাজস্ব, এগুলা তথ্য সংরক্ষণ করা হয়। ডেটাবেস ব্যবহারের ফলে তথ্যের নির্ভুলতা ও গোপনীয়তা বজায় থাকে এবং একই তথ্য বারবার সংরক্ষণের প্রয়োজন হয় না। তার মানে কি এগুলো আমরা আগেও পড়েছি, জাস্ট সিম্পল যে তথ্যের নির্ভুলতা ও গোপনীয়তা বজায় থাকে, সিকিউরিটিটা হাই থাকে এবং কি নির্ভুলভাবে ইরর থাকে না তার মধ্যে, সঠিকভাবে আমরা সেটা নিয়ে কাজ করতে পারি। তারপরে কি এছাড়া ডেটাবেস ব্যবস্থার মাধ্যমে সরকারি কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পায়। তার মানে কি এরকমভাবে যদি ডেটাবেসের মধ্যে সব তথ্য থাকে তাহলে কিন্তু তাদের কাছে আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতা খুব সহজেই চাইতে পারবো, নিতে পারবো। কোনো নাগরিকের তথ্য প্রয়োজন হলে সংশ্লিষ্ট দপ্তর খুব দ্রুততা খুঁজে বের করতে পারে এবং ফলে সময় ও শ্রম উভয় সাশ্রয় হয়। এখন সব কিছু যদি গুছানো থাকে অবশ্যই সময় সেখানে কম লাগবে, খুব সহজে সেখান থেকে ডাটা কালেক্ট করে নিতে পারবো আমরা। তারপরে দেখো অনলাইন ভিত্তিক সরকারি সেবা যেমন গভর্নেন্স, অনলাইন আবেদন, অনলাইনে আমরা এখন সব আবেদনই করে থাকি, ডিজিটাল সার্টিফিকেট প্রদান, ডিজিটাল সার্টিফিকেটও আমরা এখন পাই, ইত্যাদি কার্যক্রম ডেটাবেস ছাড়া কল্পনাই করা যায় না। তার মানে কি এই জিনিসগুলো ডেটাবেসে যদি না থাকে তাহলে অনেক হয়রানি হতে হবে। এগুলা ডেটাবেসের মধ্যে রাখতে পারলে পরা খুব সহজেই আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। তাই বলা যায় সরকারি প্রতিষ্ঠানে ডেটাবেসের ব্যবহারের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম আরও দক্ষ, গতিশীল ও নাগরিক বান্ধব হয়ে উঠছে। তার মানে কি সরকারি প্রতিষ্ঠানগুলোতে আমরা যখন এই জিনিসগুলা ডেটাবেসগুলো ব্যবহার করতেছি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এই যে ডেটাবেস যে ব্যবহার করতেছি, এই ব্যবহারের ফলে কি হচ্ছে আমাদের যে প্রশাসনিক যে কার্যক্রমগুলো আছে সেগুলো কি দ্রুত হচ্ছে, স্বচ্ছতার ভিত্তিতে হচ্ছে, সুন্দরভাবে মানুষ বান্ধব হচ্ছে, নাগরিক বান্ধব হচ্ছে। দেখো এখন আমরা কি দেখব, সরকারি প্রতিষ্ঠানে ডেটাবেস ব্যবহারের ক্ষেত্রসমূহ। সরকারি প্রতিষ্ঠানে ডেটাবেস কোথায় ব্যবহার করা হয়, আমরা এর আগে পড়েছিলাম ডেটাবেস কোথায় কোথায় ব্যবহার করা হয়। এখন সরকারি যে প্রতিষ্ঠান আছে সেখানে ডেটাবেস কোথায় ব্যবহার করা হয় সেটা আমরা দেখব। দেখো জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য সংরক্ষণ, তার মানে কি জাতীয় পরিচয়পত্র তথ্যগুলো কিন্তু এখন আমাদের অনলাইন ভিত্তিক। তারপর দেখো জন্ম ও মৃত্যুর নিয়ন্ত্রণ, জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থাপনা, তার মানে কি তার মানে জন্ম এবং মৃত্যুর যে নিবন্ধনটা আছে সেটাও কিন্তু আমরা ডেটাবেসের মধ্যে অনলাইনে পেতে পারি, সরকারিভাবে সেগুলো নিয়ে কাজ করে। এখন ভোটার তালিকা প্রস্তুত ও হালনাগাদ, তার মানে কি আমরা যে ভোটার হচ্ছি, মনে করো যে যখন এই যে ভোটার তালিকা তৈরি করতে যাচ্ছে সে যে ডাটাগুলো নিচ্ছে সেগুলো কিন্তু এখন ডেটাবেস আকারে অনলাইনের মধ্যে রেখে দিচ্ছে।
দেখো ভূমি রেকর্ড ও খতিয়ান। ভূমি রেকর্ড মানে কি, যে জমি সংক্রান্ত যে জিনিসগুলো আছে না, এখন সেগুলা কিন্তু মানে অনলাইন ভিত্তিক হয়ে গেছে। সেক্ষেত্রে খুব সহজে কিন্তু আমরা সেগুলা থেকে তথ্য নিতে পারতেছি। অনলাইনে সার্চ দিলে কিন্তু আমরা জমি সংক্রান্ত জিনিসগুলো দেখতে পাচ্ছি। কর ও রাজস্ব সংক্রান্ত তথ্য ব্যবস্থা, তার মানে কি আমরা যে ট্যাক্স দেই সেটা যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু আমাদের এখন ডাটাবেজে অনলাইনে পাওয়া যাচ্ছে। সরকারি কর্মচারীর তথ্য সংরক্ষণ, যে কোনো সরকারি কর্মচারীর কবে সে যোগদান করতেছে, কবে সে রিজাইন দিচ্ছে, কবে সে ছুটি নিচ্ছে, কবে সে কোন কাজ করতেছে, তো সেই জিনিসগুলোও কিন্তু এখন অনলাইনে আমরা পেয়ে যাচ্ছি। পেনশন ও ভাতা ব্যবস্থাপনা, তার মানে কি কেউ যদি চাকরি থেকে যখন সে রিটায়ার হয় তখন কিন্তু সরকার তাকে একটা পেনশন দেয়, তো সেই পেনশনের যে কার্যক্রমগুলো আছে সেগুলো কিন্তু এখন অনলাইন ভিত্তিক। শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য সংরক্ষণ, শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য এখন অনলাইনে সব পাওয়া যায়। স্বাস্থ্যসেবা, এখন সব স্বাস্থ্যসেবায় তুমি ই ই ই মেডিসিন নামে একটা আছে, সেখানে তুমি খুব সহজেই নিতে পারতেছো, তোমার তথ্যগুলো সেখানে থেকে যাচ্ছে। পাসপোর্ট ও ইমিগ্রেশন তথ্য সংরক্ষণ, তুমি যে পাসপোর্ট করবা দেশের বাইরে যাওয়ার জন্য, তো সেই ক্ষেত্রেও কিন্তু, এবং ইমিগ্রেশনের ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু তোমার তথ্যগুলো ডাটাবেজের মধ্যে সরকার এখন রেখে দিচ্ছে, যেটা ব্যবহার করা পরবর্তীতে অনেক সুবিধা হবে। তারপরে দেখো কি আছে, আইন শৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা কর্মসূচির তথ্য সংরক্ষণ। সামাজিক কি কি নিরাপত্তা আছে, কি কি নিরাপত্তা দেওয়া দরকার, সেই জিনিসগুলা কি কি আমাদের মেনে চলা উচিত, সেই জিনিসগুলো অনলাইনে এখন সংরক্ষণ করা। আইন শৃঙ্খলা বাহিনীর অপরাধ তথ্য ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা বাহিনীর যে অপরাধগুলা তারা শনাক্ত করতেছে সেগুলো অনলাইনে এন্ট্রি করে রাখতেছে, কোন ব্যক্তির নামে কি আছে না আছে এগুলো। সরকারি প্রকল্প ও বাজেট তথ্য সংরক্ষণ, কোন প্রকল্পের জন্য কত টাকা বাজেট হচ্ছে, কোন কাজ কবে হচ্ছে, কবে শেষ হচ্ছে, কে করতেছে, এই জিনিসগুলো এখন অনলাইনে আছে। ই গভর্নেন্স ও অনলাইন সেবা, ই গভর্নেন্সও এখন অনলাইনে হচ্ছে। তারপরে কি অনলাইনের যে বাকি সরকারের যে সেবাগুলো আছে, ই গভর্নেন্স মানে কি সরকারের যে যে সার্ভার আছে সেখান থেকে কিন্তু আমরা অনেক তথ্য নিতে পারতেছি ই গভর্নেন্সের মাধ্যমে, তো সেটাও এখন অনলাইনে। তারপরে দেখো পরিসংখ্যান ও গবেষণার জন্য তথ্য বিশ্লেষণ, পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্সের যে আছে, তারপরে যে গবেষণা আছে, এই জিনিসগুলোও কিন্তু আমরা এখন অনলাইনে খুব সহজেই পেয়ে যাচ্ছি। তারপরে দেখো আমাদের কি আছে, ডেটা সিকিউরিটি। আমরা তো এতক্ষণ পর্যন্ত অনেক কিছুই পড়লাম, ডেটা কিভাবে কি করা যায় সব কিছু সম্পর্কে আমরা জানলাম। খুব ভালো করে আমরা জিনিসটা একদম প্রথম থেকে তোমরা যদি খেয়াল করো, ক্লাসগুলো ঠিকভাবে মনোযোগ দিয়ে করার চেষ্টা করো, তাহলে দেখবা যে জিনিসগুলো একদম ইজি। তুমি এখান থেকে একটা সিকিউ অ্যান্সার করতে পারবা, কয়েকটা এমসিকিউ আসবে, এবং কি তোমার বাস্তব জীবনের সাথেও মিলে যাচ্ছে অনেকটাই, যা আমরা বাস্তব জীবনে দেখতেছি। তো এই ক্ষেত্রে এই অধ্যায়টা না অনেকটাই গুরুত্বপূর্ণ, তোমরা যদি মনোযোগ দিয়ে পড়ো তাহলে খুব সহজে এখান থেকে তোমরা ভালো কিছু পাবা আর কি, পরীক্ষার মধ্যে ভালো কিছু দিতে পারবা, ইনপুট দিতে পারবা, এবং কি পরীক্ষার ফল হিসেবে খুব একটা ভালো আউটপুট তোমরা এখান থেকে পাবা। দেখো আমরা ডেটা নিয়ে কাজ করতেছি, এখন এই ডেটাটা তো একটা সিকিউরিটির ব্যবস্থা থাকা দরকার, কারণ আমার ডেটার যদি সিকিউরিটি ঠিকঠাক না থাকে, আমার তো অনেক তথ্য অনলাইনে থাকবে, তো এই জিনিসগুলো যদি ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন যে থাকবে সে যদি ঠিকভাবে যদি এগুলো মেনটেন করতে না পারে, যদি আমার জিনিস অন্যজন হ্যাক করে নিয়ে চলে যায়, আমার তথ্য নিয়ে যদি অন্যজন তার অসৎ উপায় অবলম্বন করে কাজে লাগায়, সেক্ষেত্রে কিন্তু এটা মোটেও ভালো কিছু না, এটা অনেক খারাপ। তো এই ক্ষেত্রে তোমাকে ডাটা সিকিউরিটিটা নিয়েও কাজ করতে হবে, ডাটার যে সিকিউরিটি আছে সেটা তোমাকে আগে নিশ্চিত করতে হবে, তারপরে বাকি সব কাজ। দেখো ডেটা সিকিউরিটি হলো এমন একটি প্রক্রিয়া বা পদ্ধতি যার মাধ্যমে ডেটার তথ্য সংরক্ষণ রাখা হয় অননুমোদিত অ্যাক্সেস, পরিবর্তন, ধ্বংস বা চুরির হাত থেকে। তার মানে কি ডেটা সিকিউরিটিটা হলো আমরা সেখানে তথ্য যে সংরক্ষণ থাকে সেটা তুমি অনুমতি দেওয়ার আগ পর্যন্ত কেউ অ্যাক্সেস পাবে না, তুমি অনুমতি দিলে তবেই অ্যাক্সেস পাবে, পরিবর্তন করতে পারবে, এবং ধ্বংস বা চুরি মানে সেটা কেউ ধ্বংস করতে পারবে না, এবং কি কেউ চুরি করে নিয়ে যেতে পারবে না। এই প্রক্রিয়াটাই হলো কি ডেটাবেস সিকিউরিটিটা এটা মেনটেন করবে। এর উদ্দেশ্য হলো ডেটার গোপনীয়তা, অখণ্ডতা এবং প্রাপ্যতা নিশ্চিত করা। তার মানে কি যে কেউ যে কোনো সময় যেন তার তথ্যটা সঠিকভাবে তার ডেটাবেস থেকে সে কালেক্ট করে নিতে পারে, কোনো ঝামেলা যেন তাকে পোহাতে না হয়, তার জন্য ডেটার সিকিউরিটির এই জিনিসগুলা সে কি করে নিশ্চিত করবে যে এগুলা গোপন আছে, কেউ নেই নাই, আমি অনুমতি দেই নাই, তুমি অনুমতি দেও নাই, চুরি হয় নাই, সব ঠিক জায়গায় আছে, এই জায়গাটা তোমাকে নিশ্চিত করতে হবে ডেটা সিকিউরিটির মাধ্যমে। ডেটা সিকিউরিটি তথ্য ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং এটি ব্যক্তিগত তথ্য, ব্যবসায়িক ডেটা, আর্থিক তথ্য, অন্যান্য সংবেদনশীল তথ্যের সুরক্ষায় ব্যবহৃত
হয়। তার মানে কি ডেটা সিকিউরিটি যে তথ্য ব্যবস্থা আছে সেটা অনেক গুরুত্বপূর্ণ এবং কোথায় ব্যবহার করা হয়, ব্যক্তিগত তথ্যের ক্ষেত্রেও ব্যবহার করা হয়, বা ব্যবসায়িক ডেটা, তারপরে কি আর্থিক যে তথ্যগুলো আছে সেই সব কিছুই মূলত মানে এই জিনিসগুলোর মধ্যে কিন্তু সব কিছু আইসে গেছে যে ব্যক্তিগত তথ্যের ক্ষেত্রে কিন্তু আমাদের ডেটা সিকিউরিটিও মাস্ট গুরুত্বপূর্ণ। তারপরে কি ব্যবসায়িক, তুমি ব্যবসা করো, তোমার যে হিসাব নিকাশ আসে সেগুলা কিন্তু তোমার কাছে গুরুত্বপূর্ণ, যে কেউ যেন সেগুলো অ্যাক্সেস করে নিতে না পারে। আর্থিক তথ্য, তোমার যে টাকা পয়সা আছে, তোমার যে নিজস্ব যে আর্থিক সম্পত্তি আছে সেগুলো যেন আর কেউ না জানে তুমি সেটা কিভাবে কোথায় রাখছো, এই জিনিসটাও তোমাকে ডেটা সিকিউরিটির মাধ্যমে নিশ্চিত করতে হবে। অন্যান্য সংবেদনশীল তথ্যের সুরক্ষা ব্যবহৃত হয়। আরও অনেক ধরনের তথ্যের সিকিউরিটির ক্ষেত্রেও কি ডাটা সিকিউরিটি ব্যবহার করা হয়। দেখো ডেটা সিকিউরিটি নিশ্চিত করার পদ্ধতি, কিভাবে আমরা ডেটা যে সিকিউরিটি আছে সেটা নিশ্চিত করব। দেখো এনক্রিপশন পদ্ধতি, ডেটাকে কোডে পরিণত করা যাক যাতে অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কেউ পড়তে না পারে। তার মানে কি এনক্রিপশন মানে বুঝতেছ যে তোমার কাছে একটা ডাটা আছে, তুমি সেটা একটা ফাইলে সংরক্ষণ করে রাখবা বা কাউকে দিবা, সেক্ষেত্রে এনক্রিপশন পদ্ধতিটা হলো তুমি সেটা একটা কোড করে রাখবা বা একটা সাইন দিয়ে রাখবা যেটা তুমি বুঝতে পারবা আর যাকে দিবা সেই বুঝতে পারবে, এবং কি অন্য কেউ সেটা অ্যাক্সেস দিতে পারবে না, বুঝতে পারবে না। এই জিনিসটাই হলো কি এনক্রিপশন। এনক্রিপশন জিনিসটা হলো ডেটাকে কোডে পরিণত করা যেটা তুমি বুঝতে পারবা, যাকে তুমি দিতে চাও তাকে বলে দিলে সে বুঝতে পারবে, এই জিনিসটাই। যেমন ইমেইল বা ব্যাংকের লেনদেনের তথ্য এনক্রিপশন করা হয়, ইমেইল এবং ব্যাংকের যে লেনদেন থাকে সেটা এনক্রিপশন পদ্ধতিতে করা হয়। তারপরে দেখো পাসওয়ার্ড ও মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন MFA, ডেটা অ্যাক্সেস করার জন্য পাসওয়ার্ড এবং অতিরিক্ত নিরাপত্তা স্তর ব্যবহার করা। তার মানে কি ডেটা সিকিউরিটির জন্য তোমাকে এই যে আমরা ফেসবুকে তোমরা দেখো না, তারপরে জিমেইলে দেখো না, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন একটা অপশন আছে যেটা অন করলে পরে তোমার যে সিকিউরিটি আছে একটু হাই হয়ে যায়, একটু সিকিউরিটির লেভেলটা হাই হয়ে যায়। তো সেক্ষেত্রে ডেটার ক্ষেত্রেও এই যে আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে সেক্ষেত্রেও তোমাকে পাসওয়ার্ডটা অনেক স্ট্রং দিতে হবে এবং কি করতে হবে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন এটাও তোমাকে এখানে ব্যবহার করতে হবে, তাহলে তোমার ডেটাগুলো নিরাপদে থাকবে। উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, অনলাইন ব্যাংকিংয়ে পাসওয়ার্ডের পাশাপাশি OTP ওয়ান টাইম পাসওয়ার্ড ব্যবহার করা হয়। তারপরে দেখো ফায়ারওয়াল জিনিসটা কি, অননুমোদিত নেটওয়ার্ক অ্যাক্সেস থেকে ডেটাকে সুরক্ষিত রাখা। উদাহরণ যদি দেখো, কোম্পানির সার্ভারে ফায়ারওয়াল ব্যবহার করে বহিরাগত আক্রমণ ঠেকানো। তার মানে তোমার ডাটাগুলা যেখানে আছে, যে ডেটাবেজের মধ্যে আছে, যে ওয়েবসাইটের যে সার্ভারের মধ্যে আছে, সেখানে যেন অন্য কেউ সেখানে বহিরাগত ঢুকে তোমার অনুমতি দেওয়া ছাড়া ঢুকে যেন সেগুলো অ্যাক্সেস করে নিয়ে যেতে না পারে। তোমাকে এই জিনিসটা সিকিউরিটির ক্ষেত্রে মেনটেন করতে হবে, যেন তোমার ওয়েবসাইটে অন্য কেউ তোমাকে না জানিয়ে, তোমাকে না বলে অ্যাক্সেস নিতে না পারে। তোমার অনুমতি আগে দিতে হবে, তারপরে সে সেখান থেকে ডাটা কালেক্ট করে নিতে পারবে। এই জিনিসটা ডাটা সিকিউরিটির ক্ষেত্রে তোমাকে মেনটেন করতে হবে। তারপরে দেখো ব্যাকআপ ও রিকভারি, ডেটার ব্যাকআপ সংরক্ষণ করে এবং প্রয়োজন হলে তা পুনরুদ্ধার করে। আমরা কিন্তু দেখি যে আমাদের যে মেসেঞ্জার থাকে, তারপরে তোমার হোয়াটসঅ্যাপ থাকে, এগুলো কি হয় ডাটা কিন্তু রিকভার হয় এবং কি ব্যাকআপ হয়। এই জিনিসটাই যে আমাদের ডাটা সিকিউরিটির ক্ষেত্রে আমাদের ডাটা সংরক্ষণ করে যে আমরা রাখবো, সেগুলো যেন প্রয়োজনে আমরা তা পুনরুদ্ধার করতে পারি, সংরক্ষণ করতে পারি ব্যাকআপ হিসেবে। দেখো দুর্ঘটনাবশত ডাটা মুছে গেলে ব্যাকআপ থেকে পুনরুদ্ধার করা। তার মানে কি কোনো ডাটা যদি মুছে যায় ব্যাকআপ অপশনে রাখতে হবে আমাদের কাছে ডাটা সিকিউরিটির ক্ষেত্রে, কারণ ডাটাটা আমাদের তথ্য সংরক্ষণ করে রাখতে হবে। তো সেই ক্ষেত্রে কি করা লাগবে, আমরা ব্যাকআপ করে পরবর্তীতে ডাটাটা যেন আবার পুনরুদ্ধার করে নিয়ে আসতে পারি, তার জন্য আমাদের এই পদ্ধতিটা ডাটা সিকিউরিটির যে পদ্ধতি সেখানে এটা মেনটেন করতে হবে। তারপরে দেখো কি আছে, নিয়মিত আপডেট। আমাদের কি করতে হবে, নিয়মিত আপডেট দিতে হবে। আমাদের যে সফটওয়্যার সিস্টেম আছে, নিয়মিত আপডেট, আমাদের সফটওয়্যার ও সিস্টেম আপডেট করে নিরাপত্তা দুর্বলতা দূর করা। তার মানে কি নিয়মিত আমাদের দেখতে হবে কোথাও কোনো কিছু ভালনারেবিলিটি আছে কিনা, কোনোটা সমস্যা হচ্ছে কিনা, নিরাপত্তা দুর্বলতা আছে কিনা, সেই জিনিসগুলো সফটওয়্যারগুলো আমাদেরকে কি প্রতিনিয়ত আপডেট করে যেতে হবে। অপারেটিং সিস্টেম নিরাপত্তা, অপারেটিং সিস্টেমের নিরাপত্তা এর একটা উদাহরণ। তো তোমরা দেখবা মাঝে মধ্যে উইন্ডোজ যে যারা চালাও ল্যাপটপের মধ্যে, তারা দেখবা যে মাঝে মধ্যে কিন্তু আমাদের উইন্ডোজে আপডেট আসতেছে। তো এগুলা কি তাদের সিকিউরিটি করে বিল্ড আপ করতেছে, তাদের কাজের পরিধি ভালো করতেছে, এই জিনিসগুলা। তারপরে আমাদের যে
টপিকটা আছে সেটা হলো ডাটা এনক্রিপশন। আমরা কিন্তু উপরে দেখলাম যে এনক্রিপশন পদ্ধতিতে কি করতে পারি, আমরা ডাটা সিকিউরিটিটা ভালো করে করতে পারি, সে তারই একটা ব্রিফলি আলোচনা এখানে আছে, আমরা এখন সেটা দেখব। চলো দেখো ডাটা এনক্রিপশন জিনিসটা আসলে কি, এটা যদি বুঝো বাকি জিনিসগুলো এমনিতেই বুঝতে পারবা, যে প্রকারভেদগুলো আছে সেটা এমনি বুঝতে পারবা। দেখো ডাটা এনক্রিপশন আমরা আগেও পড়ছি যে ডাটা এনক্রিপশনটা কি। ডাটা এনক্রিপশনটা হলো যে আমরা আমাদের ডাটা যেন আমরা যাকে বলে দিব সে ছাড়া অন্য কেউ, আমরা যেভাবে বলে দিব, আমরা যদি কোডিং করে রাখি সেই কোডটা যদি অন্যকে আমরা বলে দেই যে আমি এই ডাটাটা এইভাবে এনক্রিপশন করে রাখছি, তুমি যদি এখানে এই পাসওয়ার্ড বা এই কোডটা ব্যবহার করো তাহলে তুমি ডাটাটা বুঝতে পারবা। তো এই যে মানে দুইজনের মধ্যে জাস্ট আমরা যাকে বলে দিচ্ছি বা যাকে যাকে বলতেছি, আমরা দুইজনকে বলতে পারি, পাঁচজনকে বলতে পারি, একজনকে বলতে পারি, এই যে আমার ডাটাটা আমি আদান প্রদান করতেছি মানে খুব সিকিউরিটি ভাবে, যে আমি আর তার মধ্যেই আমাদের যে আদান প্রদান হচ্ছে, অন্য কেউ সেটা জানতে পারবে না আমাদের কোডিংগুলা। এই জিনিসটা হলো ডাটা এনক্রিপশন। তোমাকে ডাটাগুলা সিকিউরিটি মানে খুব হাইলি সিকিউর করে রেখে অন্যকে দিতে হবে, এই জিনিসটাই। দেখো যখন হার্ড ডিস্কে ডাটা রাখা হয় বা নেটওয়ার্কে পাঠানো হয় তখন ডাটার গোপনীয়তা রক্ষার জন্য এনক্রিপশন জরুরি। তার মানে কি আমরা যখন ডাটাগুলা আমাদের হার্ড ডিস্কে রাখি বা নেটওয়ার্কে পাঠাই, আমরা সার্ভারে পাঠাই, তখন কিন্তু আমাদের ডেটাগুলোর গোপনীয়তা রক্ষা করা অনেক গুরুত্বপূর্ণ। যদি তা না হয় অনাকাঙ্ক্ষিত ডেটা কেউ পড়তে পারে, তার মানে এই জিনিসটা যদি না হয় তাহলে ডাটা কিন্তু অন্য মানুষ, আমাদের কষ্ট করে তৈরি করা ডাটা, আমাদের গোপন যে তথ্য সেগুলো অন্যজন কিন্তু নিয়ে নিতে পারে। ডাটা এনক্রিপশন নতুন কিছু নয় এবং কেবল কম্পিউটারের জন্য নয়। তার মানে কি এটা নতুন, এটা যে এখন নতুন আসছে এরকম না, এটা আগে থেকে প্রচলিত আছে। কেবল কম্পিউটারের জন্য শুধু এটা না, এটা কি মানুষের জন্য। দেখো প্রাচীনকালেও মানুষ ডেটা এনক্রিপশন করতো যাতে কেবল প্রাপক ওই ডেটার অর্থ বুঝতে পারে। যেমন মানে এটা যে শুধু এখন কম্পিউটারের জন্য এরকম না, এটা কিন্তু আমাদের যে আগে যে আরও যারা চলে গেছে পূর্বপুরুষ আছে তারাও কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করত। উদাহরণস্বরূপ দেখো রোমান সম্রাট জুলিয়াস সিজার চিঠি এনক্রিপ্ট করতেন যা কেবল প্রাপকই ডিক্রিপ্ট করতে পারত। তার মানে কি এই যে জুলিয়াস সিজার যে আছে রোমান সম্রাট, সে কি করতো, সে ডাটা পাঠাইতো এনক্রিপ্ট করে। তার মানে কি তার সেখানে গোপন তথ্য থাকতো, তো সেটা তো অবশ্যই অন্য কেউ যেন না বুঝতে পারে, যার কাছে সে পাঠাচ্ছে সেই যেন বুঝতে পারে। এটা অবশ্যই তুমি তোমার মানে দরকারি কারো কাছে কোনো একটা চিঠি লিখতেছো, গুরুত্বপূর্ণ কোনো একটা তথ্য পাঠাতে চাচ্ছ, অবশ্যই তুমি সেটা সিকিউর করে পাঠাবা, ভালো একটা সিকিউরিটি দিবা যেন সেটা কেউ না জানতে পারে। তো এই জিনিসটাই যে আমরা আমাদের যে তথ্যগুলো আছে অন্যজনকে যে দিব, যেন বাকি যাদের আমি চাচ্ছি না দেখুক তারা যেন বুঝতে না পারে, আমি একজ্যাক্ট যার কাছে দিতে চাই সেই যেন সেটা বুঝতে পারে। দেখো প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গণিতবিদরা এনক্রিপশন ব্যবহার করেছিলেন যাতে শত্রুপক্ষ বার্তা বুঝতে না পারে এবং মিত্ররা নিরাপদে বার্তা পাঠাতে পারে। বুঝতে পারছো যে প্রথম এবং দ্বিতীয় যে বিশ্বযুদ্ধ হয়েছে সেই সময়কালেও কিন্তু এই পদ্ধতি এনক্রিপশন পদ্ধতিটা ব্যবহার করা হতো, যেন ডাটা আর তাদের যে তথ্যগুলো আছে সেগুলো যেন তাদের শত্রুরা বুঝতে না পারে। দেখো কম্পিউটার বিজ্ঞানে ডাটা এনক্রিপশন নিয়ে যে শাখায় কাজ করা হয় তাকে ক্রিপ্টোগ্রাফি বলা হয়। তার মানে বুঝতেছো যে কম্পিউটার সায়েন্সে ডাটা এনক্রিপশন নিয়ে যে শাখায় আমরা কাজ করি তাকে কি বলা হয়, ক্রিপ্টোগ্রাফি বলা হয়। এনক্রিপশনের মূল ধারণা হলো মূল ডাটাকে এনক্রিপ্ট করে সাইফার টেক্সট তৈরি করা। তার মানে কি আমাদের কাছে সাপোজ একটা কোড আছে বা আমি একটা তথ্য দিতে চাচ্ছি, ধরো আমার কোনো একটা বন্ধুকে আমি একটা সারপ্রাইজ দিতে চাচ্ছি, তার জন্মদিন, তো আমি যদি হ্যাপি বার্থডে তাকে লিখে দেই, হ্যাপি বার্থডে এখানে লিখে দিলাম, আমি এখানে হ্যাপি বার্থডে লিখে দিলাম তাকে, তো সে এটা দেখে কিন্তু কোনো মানে সে যে চমকে যাবে এরকম না। কিন্তু আমি যখন এই জিনিসটাকে সুন্দর করে কোড করব, একদম সিকিউরিটি আকারে এনক্রিপ্ট করে তার কাছে পাঠাবো এবং আমি বলে দিব যে তুমি যদি এখানে এরকম কিছু করো তাহলে তুমি নতুন একটা কিছু দেখতে পারবা, একটা কোড আমি তাকে দিয়ে দিলাম, আমি সরাসরি সে এটা দেখতে পারবে না, তাকে একটা কোড আমি পাঠিয়ে দিব। তো যখন সে সেই কোড পাসওয়ার্ডটা যখন সে সেখানে এন্ট্রি করবে, তারপর যখন এখানে হ্যাপি বার্থডে লেখা উঠবে তখন কিন্তু তার কিউরিসিটিটা
মানে ভালো হবে যখন একটা কোডের মাধ্যমে তার কিউরিসিটিটা কিন্তু বাইরে যাবে প্রথমেই, যখন আমি একটা কোড করে তাকে পাঠাচ্ছি, একটা কোড তাকে দিচ্ছি যে তুমি এই কোডটা যদি ব্যবহার করো এই ফাইল থেকে তুমি সুন্দর একটা কিছু দেখতে পারবা, তো তার ভিতর থেকে কিন্তু একটা কিউরিসিটি কাজ করবে, কিরে তাইলে এই কোড করে দিছে, কিছু না কিছু ভিতরে আছে, হয়তো বা অনেক সুন্দর কিছু থাকতে পারে, তো সে কিন্তু খুব চাহিদা নিয়ে সেটা অন করবে। তো তখন সে যখন দেখবে তার জন্মদিনে সে একটা উইশ পাইছে এত সুন্দর করে, সে কিন্তু অবশ্যই ভালো ফিল করবে তোমার কাছে, সে কিন্তু কৃতজ্ঞ প্রকাশ করবে। তো এই জিনিসটাই যে ডাটাকে কি করব আমরা, প্লেন ডাটা, সাধারণ ডাটাকে আমরা কি করব, মানে কি সাইফার, আমরা কি করব সাধারণ যে ডাটাটা আছে প্লেন ডাটা, মূল ডাটা, সেই ডাটাকে আমরা সাইফার ডাটাতে পরিণত করব, সাইফার টেক্সটে পরিণত করব, যা প্রাপক যাকে আমি পাঠাচ্ছি সে পরে ডিক্রিপ্ট করে মূল ডাটা পায়, মানে কি সে পরে ডিক্রিপ্ট করবে, তারপরে যেন সে মূল ডাটাটা সেখান থেকে কালেক্ট করে নিতে পারে। তো এনক্রিপশন প্রধানত কয় ধরনের, এনক্রিপশন হলো দুই ধরনের, সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি, এসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি। তো এই জিনিসটা আমরা এখন নিচে দেখব যে আসলে এই দুই ধরনের জিনিসটা আসলে কিভাবে মেনটেন করা হচ্ছে। চলো আমরা দেখি, তোমরা দেখলেই বুঝতে পারবা একদম সহজ, যে একটা হলো সিমেট্রিক আর একটা হলো এসিমেট্রিক। দেখো সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি, সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি, দেখো এই পদ্ধতিতে ডেটা এনক্রিপ্ট ও ডিক্রিপ্ট করার জন্য একটি নির্দিষ্ট কি এটা কিন্তু আমরা পড়েছি, ব্যবহার করা হয় যা প্রেরক ও গ্রাহক উভয়ের কাছেই থাকতে হয়। তার মানে কি সিমেট্রিকের ক্ষেত্রে যে আমরা ক্রিপ্টোগ্রাফিটা ব্যবহার করব, সেটা আমরা যে কোডটা দিব, যে কিটা আমরা ব্যবহার করব, সেটা প্রেরক এবং গ্রাহক, প্রেরক এবং প্রাপক দুইজনের কাছেই থাকতে হবে। তুমি যদি চিত্রটা লক্ষ্য করো, দেখো প্রেরক কি করতেছে, ডাটা এনক্রিপ্ট করছে, এখানে পাঠাচ্ছে, তারপরে প্রাপক এখানে পাচ্ছে। দেখো জিনিসটা কি হচ্ছে, তোমরা যদি জাস্ট এইখানে খেয়াল করো তাইলেই তোমরা জিনিসটা খুব সহজেই বুঝতে পারবা। দেখো আমি যদি এটাকে একটু বড় করে দেখানোর চেষ্টা করি, দেখো এখানে কি আছে, প্রেরক ডাটা পাঠাচ্ছে, আমরা কি পড়েছি প্লেন টেক্সট, প্লেন টেক্সট কিসে পরিণত হবে, সাইফার টেক্সটে পরিণত হবে। প্রেরক প্রাপকের কাছে যে তথ্যটা পাঠাচ্ছে সেটা এখান থেকে প্রথমে প্লেন টেক্সট ছিল, সেটা প্রথমে কিসে রূপান্তর হবে, এনক্রিপ্ট হবে, এনক্রিপ্ট হওয়ার পরে কিসে পরিণত হচ্ছে, এখানে এনক্রিপ্ট হয়ে পরিণত হচ্ছে সাইফার টেক্সটে। তো সাইফার টেক্সটে পরিণত হওয়ার পরে সেটা তারপরে চলে যাবে প্রাপকের কাছে। কিন্তু এর মধ্যে একটা জিনিস আছে যে আমরা পড়তেছি কি সাইফার ক্রিপ্টোগ্রাফি, সাইফার এনক্রিপশন। এই ক্ষেত্রে দেখো কি হচ্ছে, মেসেজ এনক্রিপ্ট ও ডিক্রিপ্ট করার জন্য একই কি ব্যবহার করা হয়। তার মানে কি এই যে প্রেরক এবং প্রাপক, প্রেরক এবং কি প্রাপক দুইজনের কাছে যে আমাদের গোপন কিটা থাকবে, দুইজনের কাছে সেমই থাকবে, সেম, মানে তোমাকে মাথায় রাখতে হবে তুমি যে কিটা ব্যবহার করবা দুইজনের কাছে সেমই থাকবে। তুমি এখানে যে কিটা ব্যবহার করবা সেটা দুইজনের জন্য সেম হবে। তার মানে তুমি যে কিটা দিয়ে পাঠাচ্ছ সাইফার টেক্সটটা, এখানে যায় যে ডিক্রিপ্ট হবে, প্রাপক কিন্তু প্রাপকের কাছেও কিন্তু সেই সেম কিটাই থাকবে, সে সেটা দিয়ে সেটা ডিক্রিপ্ট করে তারপরে সে সেটা প্লেন টেক্সট হিসেবে পাবে, তখন সে সেটা পড়তে পারবে। এটা হলো সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি, আশা করি বুঝতে পারছো। দেখো আমরা এখন দেখব এসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি। আমরা এর আগে কি দেখলাম, সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি, তাহলে এখন আমরা কি দেখব, এসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি। তো মূলত আমি যদি পার্থক্যটা বলি, যে সিমেট্রিকের ক্ষেত্রে কি হয়েছে, একটা যে কি আছে, একটা মূল কি, সেটা যে একটা কোড আছে সেটা দুইটার জন্য সেম, প্রেরক এবং প্রাপকের জন্য সেম। কিন্তু অ্যাসিমেট্রিকের ক্ষেত্রে কি হয়, সেটা আলাদা হয়। তো আমরা দেখলে পরে তোমরা সহজে বুঝতে পারো। আমি একটু পরে তারপরে তোমাকে আমি চিত্রটা বুঝিয়ে দিচ্ছি, একদম ক্লিয়ার হবে। দেখো অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি, এই পদ্ধতিতে প্রতিটি সিস্টেম একটি বিশেষ অ্যালগরিদম ব্যবহার করে এক জোড়া কি তৈরি করে। তার মানে অ্যাসিমেট্রিকের ক্ষেত্রে যে সিস্টেমটা থাকবে সেই সিস্টেমটা অ্যালগরিদম ব্যবহার করে এক জোড়া, মানে কি দুইটা কি সে তৈরি করবে, একটা কি প্রাইভেট কি আর একটা কি পাবলিক কি, একটা পাবলিক কি আর একটা কি প্রাইভেট কি। তার মানে দুইটা কি তৈরি করবে সে, একটা প্রাইভেট একটা পাবলিক। প্রতিটি সিস্টেম তার পাবলিক কি সকলের সাথে শেয়ার করে। তার মানে কি সিস্টেম তার পাবলিক যে কিটা থাকে সেটা তো পাবলিকের জন্যই,
তো সব পাবলিকের কাছে সেটা ছড়াইয়ে দেওয়া থাকবে। চিত্রের মধ্যে যদি আমি তোমারে দেখাই তাহলে তুমি একদম বিষয়টা ক্লিয়ার হবা। দেখো, প্রেরক কি করতেছে, একটা টেক্সট বা একটা লেখা বা যে কোনো কিছু তুমি ধরতে পারো, সেটা কার কাছে পাঠাবে, প্রাপকের কাছে পাঠাবে, এটা আমরা জানি। এখন কিভাবে পাঠাবে, এনক্রিপ্ট করবে কিভাবে, ডিক্রিপ্ট করবে কিভাবে, তো আমরা কি জানি, প্লেন টেক্সটটা প্রথমে কিসে পরিণত হয়, সাইফার টেক্সটে পরিণত হয়। তো সাইফার টেক্সটে পরিণত করার ক্ষেত্রে কি করতে হয়, সাইফার টেক্সটে যে আমরা পরিণত করব কিভাবে এনক্রিপ্টটা করব, আমাদের তো এনক্রিপ্ট করে সাইফার টেক্সটে যাইতে হবে। তো দেখো এখানে বলা আছে দুইটা কি আছে কিন্তু এখানে, একটা পাবলিক কি, একটা প্রাইভেট কি। আর এখানে একটা জিনিস লেখা আছে, মেসেজ এনক্রিপ্ট ও ডিক্রিপ্ট করার জন্য ভিন্ন কি ব্যবহার করা হয়। আমি আগেও বলছি যে মেসেজ এনক্রিপ্ট করবা এবং ডিক্রিপ্ট করবা, এর জন্য আমাদের কি করতে হবে, দুইটা ভিন্ন কি ব্যবহার করতে হবে। দেখো, প্রাপকের পাবলিক কি, তার মানে কি, এই যে প্রাপকের যে পাবলিক কিটা আছে সেটা প্রেরকের কাছেও থাকবে, তার মানে কি আমরা কি জানি, পাবলিক কিটা সবার কাছেই থাকবে। আবার প্রাপকের প্রাইভেট কি, তার মানে কি প্রাপকের প্রাইভেট কি শুধু প্রাপকের কাছেই থাকবে, প্রাইভেট কিটা জাস্ট প্রাপকের কাছেই থাকবে। তো দেখো, এই যে প্রাপকের পাবলিক কি ব্যবহার করে ডেটা এনক্রিপ্ট করে সাইফার টেক্সটে পরিণত করে আমরা কোথায় পাঠাচ্ছি, প্রাপকের কাছে পাঠাচ্ছি। তো প্রাপক এই মেসেজটা কিভাবে ডিক্রিপ্ট করবে, আমরা যে এনক্রিপ্টের ডাটাটা পাঠাইলাম সেটাকে কিভাবে ডিক্রিপ্ট করে নিবে, সে ডিক্রিপ্ট করবে তার কাছে যে প্রাইভেট কিটা আছে, তার কাছে যে নিজস্ব প্রাইভেট কিটা আছে সেই প্রাইভেট কিটা সে ব্যবহার করবে, করার পরে সে তার যে সাইফার টেক্সটটা আছে সেটা ডিক্রিপ্টে পরিণত করে সে প্লেন টেক্সট পাবে এবং সে সেটা কি করতে পারবে, ব্যবহার করতে পারবে। তো এখানে খুব সহজ যে এসিমেট্রিকের ক্ষেত্রে কি হচ্ছে, দুইটা আলাদা কি ব্যবহার করা হচ্ছে, দুইটা আলাদা কি ব্যবহার করে এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করা হচ্ছে, এই জিনিসটা মাথায় রাখবা তোমরা। দেখো এখানে একটা জিনিস উদাহরণ বলা আছে যে এ বি সি তিনটা ডাটা আছে, তিনটা মানুষ, ধরো তিনটা মানুষ, এ বি সি হলো তিনটা মানুষ। এখন এদের মধ্যে হলো ডাটা এনক্রিপ্ট ডিক্রিপ্ট করা হবে, কিভাবে করব দেখো, আমরা ধরা যাক এ এর কাছে বি, তার মানে কি এ এর কাছে বি এবং সি এর পাবলিক কি আছে, তার মানে কি এ যে আছে এর কাছে, এই এ এর কাছে এই দুইটার কি আছে, পাবলিক কিটা আছে। পাবলিক কি থাকতেই পারে, যে কারো কাছে থাকতে পারে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। এখন দেখো, যদি এ বি কে কোনো ডাটা পাঠাতে চায়, তার মানে কি এই এ যদি একে কোনো ডাটা পাঠাতে চায় তাহলে বি এর পাবলিক কি ব্যবহার করে ডাটা এনক্রিপ্ট করবে। তার মানে কি এ যদি বি এর কাছে কোনো ডাটা পাঠাতে চায় তাহলে এ কে কি করতে হবে, বি এর যে পাবলিক কিটা আছে সেটা ব্যবহার করে ডাটা এনক্রিপ্ট করতে হবে। এই ডাটা শুধুমাত্র বি এর প্রাইভেট কি দিয়ে ডিক্রিপ্ট করা যাবে। তার মানে কি আমি এ থেকে ডাটা বিতে পাঠাচ্ছি, এই ডাটা কে কাজ করতে পারবে, শুধু বি এই ডিক্রিপ্ট করে কাজ করতে পারবে, কারণ বি এর কাছে প্রাইভেট কিটা আছে, তাই অন্য কেউ ডাটা পড়তে পারবে না। হ্যাঁ, স্বাভাবিকভাবেই, কারণ তার কাছে প্রাইভেট কি আছে সেই শুধু সেটা দেখতে পারবে। তারপরে দেখো, একইভাবে সি কে ডাটা পাঠাতে হলে এ সি এর পাবলিক কি ব্যবহার করে ডাটা এনক্রিপ্ট করবে। তার মানে কি ওই সেম অবস্থা, এ যদি আবার সি এর কাছে পাঠায় তাহলে সি এর যে পাবলিক কিটা আছে সেটা ব্যবহার করে সে ডাটা এনক্রিপ্ট করবে, এবং সি এর প্রাইভেট কি ব্যবহার করে সি হলো ডাটা ডিক্রিপ্ট করে সে পড়বে। যদি ভুল করে সি এর পাবলিক কি ব্যবহার না করা হয় তাহলে সি ডাটা ডিক্রিপ্ট করতে পারবে না। তার মানে তুমি যার কাছে ডাটা পাঠাচ্ছ তার পাবলিক কি ব্যবহার করে যদি তুমি ডাটা না পাঠাও তাহলে কিন্তু যার কাছে পাঠাচ্ছ সে কিন্তু তার প্রাইভেট কি দিয়ে সেটা লগ ইন করতে পারবে না, সেটা নিয়ে কাজ করতে পারবে না, এই জিনিসটাই বলা হয়েছে। একইভাবে এ এর জন্য ডাটা পাঠাতে হলে এ এর পাবলিক কি ব্যবহার করতে হবে। তার মানে যার কাছে, মূল কথা একটাই, তুমি যার কাছে ডাটা পাঠাচ্ছ তার পাবলিক কি তোমার জানা থাকতে হবে, সেই পাবলিক কি ব্যবহার করে ডাটা পাঠাতে হবে, এবং তার কাছে প্রাইভেট কি আছে সেটা ব্যবহার করে সে ডাটা ডিক্রিপ্ট করতে পারবে, এই জিনিসটা এখানে বলা আছে। তো আমরা এই যে তোমাদের আইসিটি ষষ্ঠ অধ্যায় ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের আমাদের শেষ হয়ে গেল। তো তোমরা প্রথম, দ্বিতীয় এবং আজকে যে তৃতীয় ক্লাসটা হলো সেগুলা মানে মনোযোগ দিয়ে যদি তোমরা দেখো খুব সহজে কিন্তু বুঝতে পারবা। আর অধ্যায়টা অনেক সহজ, খুব সহজে এখান থেকে তোমরা মার্ক ক্যারি করতে পারবা। তো আমরা যে এই ক্লাসগুলো সাজিয়েছি কোন জায়গা থেকে সাজিয়েছি তোমরা বলতে পারো। তো এই যে দেখতে পারতেছ আইসিটি ম্যাজিক বইটা, এই বইটার উপর বেস করে মূলত এই স্লাইডগুলো তৈরি করা।
তো এখানে আইসিটিকে সুন্দর করে খুব সহজ করে বুঝিয়ে আইসিটিকে কিভাবে সহজ করা যায় সেই জিনিসটা এই বইটার মধ্যে করা হয়েছে। তোমরা যদি কেউ এই বইটা কালেক্ট করতে চাও অবশ্যই তোমরা nahid24.com অথবা rokomari.com থেকে কালেক্ট করে নিতে পারো। তাহলে তোমরা যদি দেখো যে এই বইটা এবং আর ক্লাসগুলা যদি ঠিকভাবে করতে পারো, কম্বাইন করে করতে পারো, অবশ্যই তোমরা বুঝবা, জিনিসগুলো অবশ্যই বুঝতে পারবা। কারণ এখানে সহজভাবে সব কিছু বলা আছে, কঠিন তোমাদের জন্য বুঝতে অসুবিধা হয় এরকমভাবে কোনো কিছুই বলা নাই। আর একটা কথা যে তোমরা যদি এই ক্লাসগুলো যখন করবা, অনলাইনে করবা, হয়তোবা কোনো কিছু বুঝতে অসুবিধা হইতে পারে যেহেতু লাইভ ক্লাস না, তোমরা সেগুলা অবশ্যই কমেন্ট করে জানাবা। পরবর্তীতে কোনো একটা ভিডিওর মাধ্যমে তোমাদের এগুলা নিয়ে একটা সলভ ক্লাস করে আমি তোমাদের দিব। তোমরা এই ক্লাসগুলা যেহেতু অনলাইনে ফ্রিতে পাচ্ছ, তো অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের মাঝে জিনিসটা বলবা, ছড়ায় দিবা, যেন তারাও ক্লাসগুলা করে উপকৃত হতে পারে। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।